রাজ্যের শাসক ও প্রধান বিরোধীদের মধ্যে ঐক্যের সুর বাজতেই বিরোধের সুর বাজতে শোনা যাচ্ছে পাহাড়ের বুকে। ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তিকে কেন্দ্র করে একদিকে যেমন তিপ্রামথা দলের অন্দরে বিক্ষোভ দেখা দিয়েছে, ঠিক তেমনি একাংশ জনজাতিদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা বিরাজ করছে বলে খবর। ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার পর তিপ্রামথার মন্ত্রিসভায় যোগদানের ব্যাপারটি কিছুতেই মেনে নিতে পারছেন না একাংশ নৃগোষ্ঠী। তার ফলেই পাহাড়ে তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মার ছবিতে আগুন লাগানো হচ্ছে বলেও খবর। তাদের আক্ষেপ, পয়লা জাতি উলু পার্টি, গ্রেটার ত্রিপ্রাল্যান্ড, কনস্টিটিউশনাল সলিউশন কিংবা থানসা সবই নাকি জনজাতিদের বোকা বানানোর কৌশল ছিল। এদিকে লোকসভা নির্বাচনের মুখে ত্রিপাক্ষিক চুক্তির বিষয়বস্তু নিয়ে বিভ্রান্তি দূর করতে কিছু কর্মসূচি হাতে নিয়েছে তিপ্রামথা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই কর্মসূচিকে সামনে রেখে লোকসভা নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার কাজ শুরু করে দিয়েছে দল। গুঞ্জন শোনা যাচ্ছে, পূর্ব ত্রিপুরার আসনে পদ্মফুল চিহ্নে প্রার্থী হচ্ছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মার বড় বোন কৃতি সিং দেববর্মা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, একদিকে ত্রিপাক্ষিক চুক্তির পর তিপ্রামথার মন্ত্রিসভায় যোগদান, আর অন্যদিকে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হওয়ায় প্রদ্যোৎ কিশোর দেববর্মার ওপর কি ভরসা রাখতে পারছেন না একাংশের জনজাতি? কারণ মথা প্রতিষ্ঠাতা বরাবর সিএ এর বিরোধিতা করেছেন। শোনা যাচ্ছে পাহাড়ে দলে দলে সমর্থকরা মথা ত্যাগ করে শাসক দলে যোগ দিচ্ছে। তাহলে কি এবার তিপ্রামথা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তিপ্রাসারা? প্রশ্ন অনেক, তবে সবচেয়ে বড় প্রশ্ন, ত্রিপাক্ষিক চুক্তি এবং জনজাতিদের উন্নয়ন নিয়ে কি মনে করছে জনজাতি অংশের নেতৃত্বরা, তা জানার চেষ্টা করছি আমরা। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি ও জনজাতিদের অবস্থান নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন টিএসপি অর্থাৎ ত্রিপ্রাল্যান্ড স্টেট পার্টির সহসভাপতি দীনেশ দেববর্মা। স্বাগত দীনেশ বাবু। নমস্কার। নমস্কার নিউজ ব্যাংকেও। দীনেশ বাবু, আগে বলুন, রাজ্যের জনজাতিরা কেমন আছে, পাহাড় কেমন আছে? পাহাড়ের অবস্থা তো খুব একটা উন্নতি বা কোনো আপগ্রেড এখনো দেখা যায়নি। আগে যেটা ছিল সেই রকমই চলছে। জনজাতিরা কেমন আছে, পাহাড়ে বলুন বা সমতলে বলুন, সমতলে বলুন, পাহাড়ে বলুন, জনজাতিরা বিশেষ করে কর্মসংস্থানের অভাবে ভুগছে। জনজাতি এলাকায় চাষবাসের ইরিগেশনের ব্যবস্থা নেই এবং পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রগুলি অচল বললেই চলে। সবগুলোই রিমোট এরিয়ার প্রত্যন্ত এলাকার জনজাতিরা মহকুমা শহর এবং ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতে নিয়ে আসতে হয়। এখনো যানবাহনের হয়তো রাস্তা আছে, মেরামত নেই। আচ্ছা। এবং যানবাহনের ব্যবস্থা নেই। কাজে যাদের অর্থনৈতিক দুরবস্থা ছিল আজও সেই অবস্থাতেই চলছে, দুর্ভোগে ভুগছে। যারা বলছেন অবস্থান পরিবর্তন হয়নি, যারা চাকরিজীবী তাদের হয়তো কিছু ভালো অবস্থাতে আছে, কিন্তু যারা কৃষিজীবী বা কৃষি শ্রমিক বলুন, কর্মসংস্থানের অভাবে আছে, যাদের বাড়িতে 2-3 জন বেকার, তাদের অন্য কোনো বিকল্প কর্মসংস্থান নেই, ফলে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। বিগত এই 10টি বছরে তো কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন আমরা দেখি না। শেষ 10 বছরের কথা আপনি বলছেন? হ্যাঁ। ওকে। তিপ্রামথার মন্ত্রিসভায় যাওয়া সিদ্ধান্তে তাদের দাবি আদায় সহজ হবে না কঠিন হতে পারে বলে আপনাদের মনে হয়?
গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি এখন আর কতটা গুরুত্ব পাবে? এই বিষয়টা আমি কেন আপনাকে এই প্রশ্নটা করলাম প্রথমেই শুরুতে, এটা নিয়ে পরে আসবো আমি, কিন্তু আপনাদের এই বিষয়ে কি মতামত? যেহেতু আপনি তীব্রমথা নিয়ে যেহেতু প্রধান বিরোধী দল ছিল ত্রিপুরামথা কিছুদিন আগে, প্রশ্নটা উত্থাপন করেছেন, তাতে বলতে বাধ্য আমি, যেহেতু আমি নিজেও তীব্রমথারই সদস্য ছিলাম কোনো এককালে। ইভেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন, উনি কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, পরবর্তী সময়ে প্রেসিডেন্ট হয়েছেন। আমি তখন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম প্রদেশের। একই সঙ্গে আমরা র্যাঙ্ক অ্যান্ড ফাইল, তখন সিএবির সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের ইয়েতে আন্দোলনে খুব সমালোচিত হয়েছিলাম। তখন আমরা কংগ্রেস দল ছেড়ে চলে এসেছি মহারাজার সঙ্গে, ওনার নেতৃত্বে। আমরা খুব আশাবাদী ছিলাম যে একজন রাজ পরিবারের একজন ডাইনাস্টি, ওনার নেতৃত্বে যদি আমাদের অস্তিত্বের লড়াই নিয়ে আন্দোলন করি, আমরা যারা আজকে বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড হয়ে যেগুলা মানে আমাদের জনজাতি ভিত্তিক যে সংগঠনগুলি, এইগুলোকে আমরা থানচাতে আনতে পারবো। আচ্ছা, এটা আমাদের বিশ্বাস ছিল। এবং বিভিন্ন আঞ্চলিক দলগুলি তাদের দল ছেড়ে ত্রিপুরামথাতে যোগদান করেছিল। এটা একটা ঐতিহাসিক ঘটনা। আমাদেরও দৃঢ় বিশ্বাস ছিল যে মহারাজার নেতৃত্বে আমরা হয়তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, গ্রেটার শব্দটা উনিই উত্থাপন করেন, কিন্তু ত্রিপুরাল্যান্ড দাবিটা ছিল এনসি বাবুরার, আইপিএফটি, পরবর্তী সময়ে ফাউন্ডার টিএসপির যে চিত্তবাবু, ওনারাই এই যুক্তিতেই আমরাও ওইটার সমর্থনেই আমরা ত্রিপুরামথাতে যোগদান করেছি কংগ্রেস থেকে ন্যাশনাল পার্টি ছেড়ে। আমাদের মধ্যে তো অনেক সিপিএম সমর্থিত, আইএনপিটি সমর্থিত বা আইপিএফটি বলুন, কিছু সংখ্যক সারেন্ডার, এক্সট্রিমিস্ট সারেন্ডার তারাও ছিল। আচ্ছা, এবং অনেক এনজিও বা সামাজিক সংগঠনগুলি আমাদেরকে সমর্থন করেছিল। একটাই প্রতিশ্রুতি ছিল ত্রিপ্রাসাদের কাছে যে আমরা এই দাবি না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে, থাকবে, অব্যাহত থাকবে। কিন্তু যখন ত্রিপুরামথা 5 তারিখ ফেব্রুয়ারি 2021-এ 5 তারিখ ফেব্রুয়ারিতে গঠিত হয়, তার পরবর্তী 18 তারিখে বর্তমান বিধায়ক চিত্ত দেববর্মার নেতৃত্বে টিএসপি যোগদান করে এবং আরেকটা দল যেটা কি বলতে পারি, এদের হলো এই যে বুধু দেববর্মা, আচ্ছা, টিএসপি ত্রিপুরাহা পার্টি, তারা আইপিএফটি ত্রিপুরাহা, এই এবং ত্রিপুরামথা, তিনটা দল মিলে একটা অ্যাকর্ড হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে। আচ্ছা, যে যতক্ষণ পর্যন্ত ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড আদায় না হয় ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো ন্যাশনাল পার্টি বা রিজিওনাল পার্টির সঙ্গে অ্যালায়েন্স করবেন না। এটা আমাদের মহারাজার প্রদ্যোৎ কিশোরের প্রতিশ্রুতি ছিল, এই এগ্রিমেন্টের সাইন ছিল। সেই সাইনটা হয়েছে 18 তারিখ ফেব্রুয়ারি। ওকে, 18 ফেব্রুয়ারি 2021। আচ্ছা, এই এগ্রিমেন্ট হয়।
কিন্তু দেখা গেছে পরবর্তী সময়ে উনি আন্দোলনমুখী নন। টিএসপির অ্যাফিলিয়েশনে অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে এডিসি দখল হলো, আজও আছে। আচ্ছা, উনি নিজেও টিএসপির অ্যাফিলিয়েশনেই এমডিসি হয়েছেন। আচ্ছা, এবং কথা ছিল যা কিছুই সিদ্ধান্ত নেন ওই এগ্রিমেন্টে উল্লেখ ছিল যে তাদের সঙ্গে আলোচনা করবে। আচ্ছা, এই এগ্রিমেন্টে আপনি বলেন ত্রিপুরাল্যান্ডের দাবি যতক্ষণ না আদায় হবে ততক্ষণ তারা যখন দলে তারা যখন দলে যোগদান করেন, এই যে টিএসপি বা আইপিএফটি, ত্রিপুরা, এই তিন দলের এগ্রিমেন্টটা ওইটা ছিল যে মূল বিষয় কি কি ছিল? একটা হচ্ছে ত্রিপুরাল্যান্ডের বিষয় ছিল। ওইখানে বিষয়টি ছিল যে ত্রিপুরাল্যান্ড এই আপনার সংবিধানের ইন্ডিয়ান কনস্টিটিউশনের 2-3 আর্টিকেল দ্বারা, ওই ধারা অনুযায়ী আন্দোলন, এই দাবি ওই দাবি চলবে এবং কারোর সঙ্গে অ্যালায়েন্স করবে না। আচ্ছা, কিন্তু আমরা দেখলাম, লক্ষ্য করলাম, মহারাজা এই এডিসি ক্ষমতায় আসার পরও আন্দোলনমুখী নন, এটা নিয়ে উত্থাপন করেননি। টিএসপির এফিলিয়েশনেই চলছে পার্টি। এতদিন এক্সিকিউটিভ বডি গঠন করা হয়নি, কেন্দ্রীয় কমিটি ছিল না, মৌখিক ছিল সবাই। 99% ওয়ার্ক পার্টির কাজ চলতো যে মৌখিক, আচ্ছা, অরেলি চলতো। কমিটি মৌখিক ঘোষণা, নামে মাত্র ছিল ডিস্ট্রিক্ট কমিটি, ব্লক কমিটি। উনি এক্সিকিউটিভ মিটিং কল করেন নাই, কারণ এক্সিকিউটিভ গঠিত হয় নাই এত বছর যাবত, আজও নেই ত্রিপুরামথার। আচ্ছা, তো আমাদের সঙ্গে ওনার উপর আমাদের শ্রদ্ধা ভক্তি যথেষ্ট আছে। আমাদের জন্য প্রত্যেক ত্রিপুরাসার কাছেই অন্তরে একটা ওনার প্রতি একটা সব কর্নার আছে। আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল যে উনি অন্তত ত্রিপুরাসাদেরকে ফাঁকি দেবেন না, এটা আমাদের বিশ্বাস ছিল। আচ্ছা, কিন্তু দেখা গেছে 2023-এর নির্বাচনের প্রাক্কালে ঘন ঘন দিল্লিতে যান, উনি আলোচনাও চালান একা একা গিয়ে, সঙ্গে কোনো সিনিয়র লিডারকে নিয়ে যাওয়া হয় না। জনমনে একটা আশঙ্কা বা প্রশ্ন জাগছিল তখন, যারা ওয়ার্কার ছিল দলের তাদের কাছেও। উনি খুলে বলেন নাই, কিন্তু ওনার যে দাবির উচ্চারণটা, যেটা বলছেন আপনি, পুইলা জাতি উলো পার্টি, ওয়ান লাস্ট ফাইট, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নো কম্প্রোমাইজ, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নো কম্প্রোমাইজ, এগুলা পাল্টে গিয়ে শেষ অবধি উনি বলছেন প্রকাশ্য একটা জনসভাতে, যে কখনো বলছেন যে ত্রিপুরাসা আমাকে এতই ভালোবাসা দিয়েছে, এতই পিয়ার দিয়েছে, বিনিময়ে আমি কুছ না কুছ কিছু না কিছু দেব। আর এটা তো হতে পারে না, উনি ওনার স্ট্যান্ড পয়েন্টে নেই। আবার কখনো বলেন যে আমি রাজনীতিক থেকে সন্ন্যাস নেব। আমরা বুঝে উঠতে পারিনি, চলছে এইভাবেই। সন্দেহ জাগছিল আমাদের মধ্যে, কিন্তু উনি বিতর্গত কখন বা কিভাবে, কি অজ্ঞাত কারণে কাউকে না জানিয়ে টিএমপি নামে ত্রিপুরা মথা পার্টি উনি রেজিস্ট্রেশন করেছেন। আচ্ছা, কমিশনের কাছে, আমাদের জানা ছিল না। নমিনেশনের প্রত্যেক, মানে এটা কি 2023 নির্বাচনের আগে? 23-এর আগে। আচ্ছা, কিন্তু আমরা দেখি ত্রিপুরার যে আরো রাজনৈতিক দলগুলো আছে, যেমন সিপিআইএম বা কংগ্রেস, অন্যান্য রিজিয়নাল বেজ অনেক দল আছে, তারা অন্তত এক সপ্তাহ আগে কমসে কম এই প্রার্থী তালিকা বা এই
ঘোষণা করেন বা সম্ভাব্য প্রার্থী করেন, প্রকাশ করেন, কিন্তু উনি করেন নাই। আচ্ছা, উনি করেন নাই, ওনার নো কম্প্রোমাইজ আমরা দেখলাম না। যদিও জেনারেল এরিয়াতে অনেক সমর্থন ত্রিপুরা মথা পেয়েছিল, তাদেরকে নিয়েও একটা সংগঠন গঠন করা হয়েছে। জেনারেল সিটে হয়তো 4-5টার বেশি দেওয়া হবে না অ্যাসেম্বলিতে, কিন্তু উনি টিএসপিকে কিছু না জানিয়ে গোপনে 30 তারিখ লাস্ট ডেট নমিনেশন ফাইলিং এর, উনি দিল্লিতে বসেছিলেন। আচ্ছা, হঠাৎ করে এসে নমিনেশন 30 তারিখ লাস্ট ডেট, সম্ভবত উনি 29 তারিখে এসছেন, এসে ভোর রাত্রের দিকে ক্যান্ডিডেটের লিস্ট আউট করেন। তখন দেখা গেছে কি, যেখানে ছিল রিজার্ভ এসটি সিট 20টা, 20টার মধ্যে 20টি আসনেই দেওয়ার কথা, এটা ঠিক আছে, আরো 22টা জেনারেল সিটে এক্সট্রা দিয়ে দিয়েছেন। এটা টিএসপি জানতো না তখন? না, টিএসপি তো জানারই কথা না। উনি টিএসপির অ্যাপিলেশনে নমিনেশন ফাইল ফিল আপ করেন নাই। আচ্ছা, ওই টিএমপি করেছেন। টিএমপি, কারণ সিম্বল সার্টিফিকেট তো ইস্যু করতে হবে দলের, তো টিএমপি। এটাও কি অবাক কাণ্ড! আমি এরকম নজিরবিহীন ঘটনা আমার জীবনে আমি কাউকে কোনো পলিটিক্যাল পার্টিতে আমি দেখি নাই। হয়েছে কি, ঘোষিত বি.কে. রাঙ্খল প্রেসিডেন্ট, সিগনেচার করালেন রোনাল্ড দেববর্মাকে। আচ্ছা, দ্যাট মিনস অফিসিয়ালি সেই অথেন্টিক রোনালি। আচ্ছা, বিজয়বাবুও জানেন না, আজও সেই টিল দ্য ডেট এইভাবেই চলছে। বিজয়বাবুর শোয়ের কি দাম আছে? মানে আপনি বলছেন এই যে এই টিএমপি পার্টির তো প্রেসিডেন্ট উনি না, উনি মাইকেই ঘোষিত অফিসিয়ালি। আপনি চেক করেন, গুগল সার্চ করুন। আচ্ছা, রোনাল্ড দেববর্মা হচ্ছে অফিসিয়ালি প্রেসিডেন্ট। ত্রিপুরা মথা পার্টির অফিশিয়াল প্রেসিডেন্ট আপনি বলছেন রোনাল্ড দেববর্মা। আচ্ছা, আপনার এই চ্যানেলে বসে আমি বলছি বিজয় কুমার রাঙ্খল হচ্ছেন প্রেসিডেন্ট, সভাপতি। আচ্ছা, ওটা মৌখিক, এটা মৌখিক ঘোষিত। আচ্ছা, অবশ্যই এটা গুরুতর অভিযোগ আপনি আনলেন, এটা অবশ্যই দেখবে মিডিয়া। এরপর আমাদের একটা অবিশ্বাস হয়ে গেল, আমরা বাধ্য হয়েছি, যেখানে উনি টিএসপির অ্যাপিলেশনে নির্বাচিত হয়েছেন এডিসিতে, টিএমপি 13 জনকে নিয়ে, 13 জন টিএমপি পার্টির নির্বাচিত হয়ে আসছেন ত্রিপুরা রাজ্যে নতুন করে বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ বা স্বীকৃতি পেলেন। ভালো কথা, মহারাজাকে ধন্যবাদ দিতে হয়, কিন্তু পাশাপাশি আমাদের অবাক লাগে, যেখানে শাসক দল, ওরা শাসক দলের কর্মী বা নেতৃবৃন্দরা বিজয় উৎসব করেন নাই। হঠাৎ করে 3 দিন পরেই স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, ওনার সঙ্গে বৈঠক। একটা বিরোধী ভূমিকাটা এটা ইতিহাসে বিরল। বিরোধীরা শাসক দলের বিজয় উৎসব করলো, বোম পটকা, প্রত্যেক ডিস্ট্রিক্টে নির্দেশ দিয়েছেন উনি, আনন্দ ফুর্তি করো। না, সেটা আমরা দাবি পেয়ে গেছি। না, সেটা শাসকের জন্য কেন হবে? সেটা তো যারা এটা 13টি আসন দখল করেছে ত্রিপুরা মথা, তার জন্য তো হতে পারে। না, আচ্ছা, তার জন্য শাসক দল ক্ষমতায় এসছে, শাসক দল করেননি, বিজয় উৎসব করেননি। আমি বুঝতে পারলাম না যে এখানে বিরোধীরা বিজয় উৎসব করলো, আমরা আমাদের দাবি পেয়েছি। আর এটা কি শপথ গ্রহণের আগেই পেতে পারে কোনো দাবি? আচ্ছা, এরকম তো ব্যতিক্রম কোনো পলিটিক্যাল পার্টি আমরা দেখি নাই। তাও এটা যদিও
মন্ত্রিসভায় ওনারা ঢুকেছেন, যারাই হয়েছেন মন্ত্রিসভায়, মন্ত্রী হয়েছেন, আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি এবং দলের যে সুপ্রিমো মহারাজাকেও ধন্যবাদ দেই। কিন্তু মহারাজা যে দাবি করেছেন এটা ঐতিহাসিক এগ্রিমেন্ট, আমার মতে এটা ঐতিহাসিক একটা কারণেই, আচ্ছা, যে বিরোধী দল এলওপি সে আজকে ট্রেজারি বেঞ্চে উইদাউট এনি নোকিং, কারো জানা নাই, তীব্রমথার কোন সদস্যরা জানেন নাই। আচ্ছা, আর কয়দিন আগেই দেখলাম তীব্রমথা পার্টি এবং বিজেপির মধ্যে সংঘাত, গ্রামে গঞ্জে খবর নিন, কয়জন একের প্রতি আরেকজনের এফআইআর, কারো বাগান পুড়িয়ে দেওয়া হচ্ছে, কারো বাড়িঘর ভাঙচুর হচ্ছে, এরপর আপনার মোটরসাইকেল বাইক এগুলা ভাঙচুর হচ্ছে, অনেকগুলো কেস। তারপর হঠাৎ করে তারাই আবার বিরোধী থেকে ট্রেজারি বেঞ্চে, তো এটা একটা ঐতিহাসিক, ত্রিপুরার ইতিহাসে এটাই প্রথম। এই জন্যই মহারাজাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এরকম ম্যাজিক ত্রিপুরার কোন পলিটিক্যাল লিডার করতে পারেননি, যেটা মহারাজার পক্ষে সম্ভব হয়েছে। দিনেশবাবু, এই রাজনীতিতে এই যে যারা রাজনৈতিক শত্রু বলা হয়, প্রতিপক্ষ যাদেরকে বলা হয়, মানে শত্রু বন্ধু হতে তো বেশিক্ষণ সময় লাগে না, আগেও আমরা দেখেছি, এখনো দেখছি। হ্যাঁ, এটা সত্যি। তো এখানে আপনি যেটা বলছেন যে বিরোধী আসনে ছিল তীব্রমথা, সেখানে শাসক দলের সঙ্গে তাদের কথাবার্তা হয়তো বা তাদের কথাবার্তা যা যা ছিল সেগুলো একে অপরের কথার সঙ্গে সহমত পোষণ করেছে এবং তারা মন্ত্রিসভায় গেছে। এখন কথা হচ্ছে যে রাজ্যে একটা গুঞ্জন চলছে যে ত্রিপাক্ষিক চুক্তির বিষয়বস্তু নিয়ে জনজাতিরা অন্ধকারে রয়েছেন। কি নিয়ে চুক্তি হয়েছে, কিসের উপর চুক্তি হয়েছে, কোন কোন বিষয়ের দাবি পূরণে হবে, এগুলো নিয়ে একটা মানে অনেকেই জানেন না। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে জনজাতিদের কি এই চুক্তিতে লাভ হবে, অনেক নেতৃত্বরা এই প্রশ্ন তুলেছেন। এখন কথা হচ্ছে যে জনজাতিদের নানান দাবি পূরণের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তি নিয়ে আপনার দল অর্থাৎ টিএসপি অসন্তোষ প্রকাশ করেছে। সেটা কেন? মানে চুক্তিটাতে কি এমন আছে যেখানে আপনারা বলছেন যেটা ঐতিহাসিক নয়, এবং ঐতিহাসিক হচ্ছে যে বিরোধী বেঞ্চ থেকে ট্রেজারি বেঞ্চে গেছে? এটা তো হাস্যকর ব্যাপার। কোন রাজনৈতিক দল যদি কোন চুক্তি বা এগ্রিমেন্ট হয় কোন দলের সঙ্গে, তার একটা স্পেসিফিক উইদিন দি কনস্টিটিউশনাল ফ্রেম তার আর্টিকেল মেনশন থাকে। আর যে দাবিগুলো আমি এখন দেখলাম, এখানে হিস্ট্রি আছে, ল্যান্ড রাইট আছে, পলিটিক্যাল রাইট আছে, ইকোনমিক ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচারাল, ল্যাঙ্গুয়েজ। আপনি বলুন তো, আপনি একজন ভারতবর্ষের নাগরিক, এই রাইটটা তো আপনার জন্মলগ্ন থেকে আপনি পেয়েছেন। আপনি নাগরিক কিনা বলেন, এটা তো প্রত্যেক নাগরিকের আছে। এটা আবার এটা নতুন করে উপজাতিদেরকে এই রাইটগুলা দেওয়া হবে কেন? এটা কি এতদিন তাহলে কি উপজাতিরা এই হিস্ট্রি, আইডেন্টিটি, ল্যান্ড রাইট, পলিটিক্যাল, ইকোনমিক, কালচারাল থেকে বঞ্চিত ছিল? এখানে গেলে তাহলে একটু আগে যেতে হয়। তাহলে এই যে ত্রিপ্রাল্যান্ডের দাবি এবং জনজাতিদের উন্নয়নে যে দাবিগুলো বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক রাজনৈতিক দলগুলো করে আসছিল, সেই দাবিগুলো তাহলে কি? সেই দাবিগুলোর ভিত্তিতেই তো নিশ্চয়ই চুক্তিটা হয়েছে। এখন কথা হচ্ছে যে দাবিটাই যখন ত্রিপ্রাল্যান্ড বা গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবি করা হচ্ছে, সেটা কেন করা হয়েছিল? সেই দাবিটার ভিত্তিতে কি নিশ্চয়ই এই চুক্তিটা? জাস্ট ইন্টারাপ্ট, এটা আমি নিশ্চয়ই আপনাকে বলার চেষ্টা করছি। আপনি দেখেছেন ত্রিপুরাতে, আমি তো কোনো এককালে টিউজে ছিলাম না, টিএসএফ করতাম, পরবর্তী সময়ে টিউজেসে আসছিলাম। এটা হলো আদায়, 6 শিডিউল। আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি 18 বছর। 1984-এ 6 শিডিউল পেলাম। এটা পার্লামেন্টে বিপুল ভোটে
বিল পাস হয়ে গেল, রাষ্ট্রপতি সই হয়ে আমরা আজকে ইমপ্লিমেন্টেড এটা 6 শিডিউল মোতাবেক এখন এডিসিটা চলছে। এর পরবর্তী আরো দেখি এগ্রিমেন্ট, টিএনবি অ্যাকর্ড, এটাও একটা এগ্রিমেন্ট। ললিত দেববর্মার নেতৃত্বে এটাও একটা এগ্রিমেন্ট। এই এনএলএফটির নেতৃত্বে এটাও এগ্রিমেন্টই। স্বর্গীয় এনসি দেববর্মা উনিও এগ্রিমেন্ট করেছেন, ইভেন মডেলিটি কমিটি করে উনি মন্ত্রিসভাতেও অ্যালায়েন্স করে, হ্যাঁ মন্ত্রিসভায় ছিলেন। কিন্তু আজকে কয়টা এগ্রিমেন্ট সাফল্যের পরে আজকে আপনি প্রথমেই আমাকে জিজ্ঞেস করার শুরুটাতেই আজকে পাহাড়ে উপজাতিরা বা জনজাতির অবস্থা সম্পর্কে আপনি কেমন আছেন জিজ্ঞেস করলেন। আর এটাই গ্যারান্টি যদি হতো তাহলে আমাদের স্টেটহুড বা আর্টিকেল 244A বা নতুবা এই যে আমরা আর্টিকেল 23 মোতাবেক আমরা দাবি করতাম না। কিন্তু এখানে ঐতিহাসিক না কেন, এটা আমাদের কাছে সমালোচিত কেন, প্রত্যেকের কাছেই উনি দাবি করেছেন একটা লিখিত, এমনি এটা কি ওই যে এরকম তো নির্বাচনের আগেও ম্যানিফেস্টোতে দেওয়া হয়। এনসি সাহেবের যে দাবি বা এগ্রিমেন্ট তার চেয়ে অনেক ভালো ছিল, কিন্তু ইমপ্লিমেন্ট হয় নাই। এখানে কিসের গ্যারান্টি? এটা আবার কিসের ঐতিহাসিক? কিসের ঐতিহাসিক বলেন? এটা ইমপ্লিমেন্ট হবে যখন কমিটি হবে, এরপর এটা ব্যতিক্রমী কেন? অবাক লাগে। একটা ডেমোক্রেসিতে, ডেমোক্রেটিক কান্ট্রিতে আমার ডেমোক্রেটিক রাইট আছে বলার, দাবি করার। মহারাজা তো সমস্ত উপজাতির যারা ত্রিপুরা মথা করে তাদের মুখ তালা দিয়ে নিয়ে যাচ্ছেন, সই করে যাচ্ছেন। যতক্ষণ কমিটি গঠন করা হবে না, ইমপ্লিমেন্ট হবে না, ততক্ষণ কিছু দাবি দাওয়াই করতে পারবেন না, কোনো এজিটেশন হবে না, দাবিও করতে পারবে না। উনি বুবা বানিয়েছেন এবং বুকা বানিয়েছেন উপজাতিদের। এটা প্রতারণা ছাড়া কিছুই না। প্রশ্নই ওঠে না আজকে এই রাজ্যসভার ঢুকার। আমাদের আরো সন্দেহ আছে। ইলেকশন তো 30 তারিখ লাস্ট ডেটে নমিনেশন ফাইল হয়। কেন করতে পারেননি উনি নমিনেশন, প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেননি 30 তারিখ অবধি? কার অপেক্ষায়? ত্রিপুরা মথার হেডকোয়ার্টার তো এইখানে আগরতলাতেই। আমাদের তো কেউ নেই দিল্লিতে। দিল্লিতে কার সঙ্গে কনসাল্ট, কার সঙ্গে আলোচনা? এটাতে মানুষের সন্দেহ আছে, আপামর জনগণের প্রশ্ন আছে। এখন এখানে দুটো, এবং এটা জাস্ট স্যাটিসফাইয়ের জন্য দলের লোকটাকে আপনি দেখবেন 6 মাস পরে আমার সন্দেহ আছে তারা পুনরায় আন্দোলন করতে পারবে কিনা। 6 মাস পরে জনগণের এনার্জি থাকবে না, হয়তো থাকবে যারা মন্ত্রী পেয়েছে, এমএলএ হয়েছে তারা থাকবে, বেতন ভাতা পাবে, থাকবে ত্রিপুরা মথাতেই। কিন্তু আপামর জনগণকে ধরে রাখা, সবাই তো আর একেবারে অন্ধভক্ত নয়। আপনি বলছেন, আপনি যদি মনে করেন যে সবাই অন্ধভক্ত হয়, আপনি বলছেন তাহলে প্রদ্যুৎ কিশোর দেববর্মার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। তাহলে আমি বলবো না এটা কেন গ্রহণযোগ্যতা, ওনার স্ট্যান্ড পয়েন্টে উনি আসেন কিনা এটা জনগণই প্রশ্ন করেন। না, এখন একটা কথা হচ্ছে যে 2023 নির্বাচনের আগে উনি নিজেও তো বললেন, এই তো আমি আপনাকে প্রুফ দিতে পারি, উনি তো 6 মাস পরে রাজনীতি ছেড়ে দিবেন। আচ্ছা, এর আগেও তো ঘোষণা কয়েকবার করেছেন, আমি তো পেয়েছি। সেটা তো উনি অসুস্থ বলে মাঝে মধ্যেই বলে থাকেন। না, ওনার নিজের মুখের ভাষায় আছে, আমার এখানে রেকর্ডিং আছে। 6 মাস পরে উনি রাজনীতি থেকে সরে যাবেন। মানে এটা মানে ইদানিং কালে বলেছেন এই কথা? ইদানিং কালে মানে আমি কালকে নিউজে দেখেছি। আচ্ছা, না এখন সেটাই বলছিলাম যে 2023 আপনি যেটা বলছিলেন 23 নির্বাচনের আগে প্রেক্ষাপটটা আপনি বলছিলেন, তখনও আমরা দেখেছি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি ছিল এবং পরে কনস্টিটিউশনাল সলিউশনের মানে দাবি করছিল ত্রিপুরা মথা। এখন প্রদ্যুৎ কিশোর দেববর্মা বারবার বলছিলেন যে লিখিত প্রতিশ্রুতি যে দেবে সেই রাজনৈতিক দলের সাথে উনি যাবেন, ওনার দল যাবেন কিনা সেটা লিখিত প্রতিশ্রুতি দিলেই হবে।
তো তখন তো আমরা ধরেই নিয়েছিলাম যে যারা লিখিত এটা তো দাবি আদায় নয়, এটা তো এগ্রিমেন্ট। এরকম এগ্রিমেন্ট তো এটিটিও করেছিল, টিএনবিও করেছিল, তো উনি তো এখন এনএলএফটিও করেছিল, উনি তো সেই পথে হাঁটলেন, লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এনসি স্যারও করেছিলেন। আচ্ছা, এখন কি এই যে আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের দাবি করেন, বা মন্ত্রিসভা থাকাকালীন উনি কোনো এক সময়ের জন্য উনি কি উত্থাপন করেছেন কেন্দ্রে বা রাজ্যে? করেন নাই তো, দলও তো আন্দোলন করে নাই। এবং এটা তো উনি তো লিখিতই দিয়েছেন। ওনার উপর আমরা কি করে নির্ভর করতে পারি যে উনি ত্রিপুরাল্যান্ড পাবেন? এখনো তো আমরা শুনি ওনার অনেক সময় উনি ভয়েস রেকর্ডিং থ্রু করেন যে কোনো না কোনো দিন একসঙ্গে তো পাওয়া যায় না, পাওয়া যাবে। আচ্ছা, আমরা দাবিটা ছেড়ে দেয়নি। না, এটা তো অফিসিয়াল না। না, উনি কিছুদিন আগেও সেটা বলেছেন, মানে মন্ত্রিসভায় যোগদান করার পরেও উনি বলেছেন যে রাম মন্দিরের সেখানে একটা উদাহরণ দিয়ে উনি বলেছেন যে রাম মন্দিরের জন্য তো অনেক বছর লড়াই চলেছে বা চলেছে, শুনেন, রাম মন্দির একটা জিনিস, ত্রিপুরাল্যান্ডের দাবিও থাকবে। রাম মন্দির একটা জিনিস, এটা হলো আস্থা বা বিশ্বাস, কিন্তু আমাদের হচ্ছে এটা অস্তিত্বের প্রশ্ন। এটার জন্য মহারাজার আশ্বাসে আমরা থাকতে পারি না। উনি শাসক দলের মতো যদি বলেন বিরোধী হয়ে, এটাই আমাদের কাছে অবাক লাগে, এটাই ঐতিহাসিক উনার। আমাদের কাছে এই দাবি এগ্রিমেন্ট নিয়ে আমরা এটা মোটেই আমরা গুরুত্ব দিতে পারি না। এটা সম্পূর্ণভাবে এটা জনগণকে বাহতা দেওয়া সারা, কিছুই না, প্রতারণা সারা। আমরা আরো এগ্রিমেন্ট দেখেছি নর্থ ইস্টে, নাগা এগ্রিমেন্ট, আজকে কত বছর চলে। হয়তো আমরা থাকবো না, কিন্তু দাবি তো দেখে যাব না। ওনার যে এটা ইমপ্লিমেন্ট যে হবে তার কি গ্যারান্টি আছে? উনি তো বলছেন গ্যারান্টি উনি নিজে, উনি করবেন সবকিছু। উনি একটা আর একটা কথা ওনার শুনেছি আমি, যে আজকে যে রুলিং পার্টি কেন্দ্রে আছে তারাই থাকবে, তারাই আসবে আবার। তাহলে উনি আগেভাগে বলতে পারেন। এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো আপকি বার 400 পার, এটা দাবি করতেই পারে একটা পলিটিক্যাল পার্টি, যে যা নিজের দলের জন্য দাবি করতেই পারে। এটা ওনার মনের বিশ্বাস বা আস্থা। তো আমাদের তো যারা আমরা ত্রিপ্রাসা আছি, যারা দাবি করি, আন্দোলন করি, আমাদের তো সেই আস্থা নেই, সেই বিশ্বাস নেই। আচ্ছা দিনেশবাবু, এখানে একটা প্রশ্ন, যে আপনি এই যে দাবিগুলো আদায়ের জন্য বিরোধী আসনেই বসতে হবে এরকম কেন? মানে এখন যেরকম শাসকের সাথে মিশে গেছেন টিপরামথা, না না, যদি উনি ট্রেজারি বেঞ্চে গেছেন তাহলে এখান থেকে কি দাবি, উনি যদি 41টা সিটে এই ক্যান্ডিডেট দিয়ে অ্যাবসোলিউট মেজরিটি বা পেয়ে যেত, তাহলে তো শাসক দলই থাকতেন। উনি তো বিরোধীর আসনে 13 জন দিয়ে তো শাসক দল হতে পারে না। অলরেডি আছে না, বিজেপির কোনো সংকটের আশঙ্কা আছে কিনা এটা বলতে পারবো না। শাসক দলের কোনো সংখ্যা কমে যাওয়ার কোনো আশঙ্কা আছে কিনা এটা বলতে পারি না। আমার কথা হচ্ছে সেই জায়গাটাতে যে 2023 নির্বাচনের আগেও যে কথাটা উঠছিল যে লিখিত প্রতিশ্রুতি যে দেবে, লিখিত প্রতিশ্রুতি, দাবি আদায় লিখিত প্রতিশ্রুতি দিলে পরে সেই দলের সঙ্গে আতাত হোক, জোট হোক, যেটাই হোক করবে বলে বলছিলেন। তখন তো আপনারাও ছিলেন, তখন তো আপনারাও জানতেন যে লিখিত প্রতিশ্রুতি যদি কেউ দিয়ে দেয় তাহলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন উনি, যেটা নিয়ে এসেছেন এটা 6 পয়েন্ট ডিমান্ড বোধ হয়। এই 6 পয়েন্ট ডিমান্ডের মধ্যে দেখলাম ইমপ্লিমেন্ট কখন করবেন, সময় দেওয়া নেই। একটা কমিটি গঠন করা হবে, কমিটি বিচার করবে। কমিটি কখন সুনির্দিষ্ট তারিখ কোথায়? আমি তো দেখি নাই। কবে করবেন? এই 6 মাসের মধ্যে তো নির্বাচন ধামাধুল চলছে। 6 মাস না, আরো 15 দিন পরে তো নির্বাচনই ঘোষণা হবে। উনি দাবিও করেন শাসক দল লগে মিলে নির্বাচনও করবেন, এটা হয় না। এই ধরনের লড়াই আমরা দেখি নাই। দিনেশবাবু, তাহলে সব অভিমান বা সব অভিযোগ কি
তিপ্রামথা সুপ্রিমোর উপরই আপনাদের বাকি যে যারা রয়েছে না, নেতৃত্ব আমরা তো ওনাদের কি অবস্থান রয়েছে? না, এই জন্যই তো আমরা টিএসপি কে রিভাইভ করার জন্য গত 28 তারিখ ইয়েতে আমরা রিভাইভ করার জন্য আমরা দল ইয়ে করে নিয়েছি। 27 তারিখ 2023 টিএসপি আমরা রিফর্ম করছি। ওকে, তাহলে আমরা কি করে বলতে পারি যে মহারাজা এই দাবি থেকে সরে গেছেন? অর্থাৎ আজকে এই যে ডাইনাস্টি মহারাজা, আগের ইতিহাস এবং আজকের দিন মহারাজা প্রদ্যুৎ কিশোর অবধি জেনারেশন, আমাদের তিপ্রাসা সমাজে যথেষ্ট শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আছে। আচ্ছা, এবং সবারই একটা বিশ্বাস ছিল উনি ওনার স্ট্যান্ড পয়েন্টে থাকবেন। এখনো আমারও আছে, সবারই থাকবে। কিন্তু দাবি নিয়ে এক তিল বিশ্বাস নয় আমাদের। মানে আপনারা এখন আর প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে আপনারা বিশ্বাস করতে না, পারছেন আমরা না যে বিশ্বাস উনি করতে পারি না। উনি যে দাবি আদায়, এই যে থানসার কথা বলছিলেন, উনি থানসার নামে এমএলএ বানিয়েছেন, মন্ত্রিসভা গঠন করতে পেরেছেন বা মন্ত্রিসভায় যোগ দিতে পেরেছেন, বা কাউকে মাথা থেকে একজন হয়তোবা একজন ক্যান্ডিডেট করতে পারবেন, দিল্লিতে পাঠাতে পারবেন, কিন্তু তিপ্রাসাদের জন্য কিছু করতে পারবেন এই বিশ্বাস আপনার এই চ্যানেলে বসে বলে যাই আমি। অনেকেই বলছে যারা মন্ত্রিসভায় যেতে পারেনি ওনাদের ক্ষোভ হচ্ছে সেখানেই, তার জন্য ওনারা এখন বিশ্বাস হারাচ্ছেন। এটাতে আপনারা কি মনে করেন? এটা তো আমাদের মহামান্য প্রদ্যুৎ কিশোর মহাশয়কে জিজ্ঞেস করুন। আমি তো তিপ্রামথার শুরু থেকেই ছিলাম ফরমার, আমি শ্রীদাম দেববর্মা। মহারাজাকে একজনও একটা প্রশ্ন করার কেউ চেষ্টা করেন নাই এবং করেন নাই। আচ্ছা, সাহসও ছিল না। আর এখানে সাহস বা লজ্জার কি আছে? আমি শুরু থেকেই বলেছি মহারাজাকে, আপনি যেভাবে এই যে এক্সিকিউটিভ নাই, এক্সিকিউটিভ বডি নাই, এই নাই সেই নাই, আপনি একটু চালান, আমি আপনার সঙ্গে আছি, কিন্তু তিপ্রামথাতে আপনার আমার নাম লিখবেন না। আচ্ছা, অন্তর্ভুক্তি করবেন না। ওনাকে জিজ্ঞেস করুন আমি মিথ্যা করি কিনা, বলি কিনা। আমি তো এখন আপনার চ্যানেলে বসে বলছি যে উনি আমাকে জোর করে এনেছেন দিল্লি থেকে। আমি দিল্লিতে ছিলাম তখন। তোমার আসতেই হবে। এই এডিসি ইলেকশনের সময় আমি ছিলাম না, আমার জন্য অপেক্ষা করেছেন ক্যান্ডিডেটের লিস্টের সময়। আমি বললাম না, আমি দাঁড়াবো না, আমার পছন্দ ছিল না। আপনি টিএসপি কে আচ্ছা, পছন্দ ছিল না আমি বলছি। তো উনি বললেন যে অন্তত শপথের দিন যদি না দেখি তোমার সঙ্গে আমার রিলেশন কাট আপ হয়ে যাবে। তো আমি আসলাম শপথের আগে। তার পরবর্তী কয়েকটা দায়িত্ব দিয়েছেন আমাকে, 2টা ডিস্ট্রিক্টের ইনচার্জ দিয়েছেন। আচ্ছা, এবং পলিটিক্যাল সেক্রেটারি প্রপোজাল দিয়েছেন সংগঠন করার জন্য। এরপর উনি একটা জোনালের চেয়ারম্যানও দিয়েছেন। পার্সোনালি একজন এমডিসিও ছিল সঙ্গে। আচ্ছা, ওনার সামনে আমি বললাম, হাত জোড়াট করি, আপনারা এখানে আমাকে ঢোকাবেন না। কেন করলেন না? কেন নিলেন না? এটা আমি বলবো না কেন, এটা আমি বলতে যাব না। এরপর উনি প্রার্থী ঘোষণা করেছেন আমাকে, এসুর আমাকে নয়, 2-1 এরকম বহু লোক আছে যাদেরকে বলেছে যেখানে করার কথা ওইখানেই করবে, এনশিওর দিয়ে। আমি তো বলি নাই। আর এখন বলছে কি, বিং এ মহারাজা, উনাকে আমরা মানে দেবতা তুল্য মানি। উনি বলেন শ্রীদাম দেববর্মা, দীনেশ দেববর্মা নাকি প্রার্থী পায়নি, এমএলএ হতে পারেনি, এই জন্যই টিএসপি করেছে। চিত্ত দেববর্মা তো একটা দলের ফরমার, টিএসপি, সে তো প্রার্থী পেয়েছে। আপনার মিটিং এ যায়নি কেন? যাননি কেন? কোন সময় তো অ্যাটেন্ড করে নাই। উনি অপোজ করেছেন কেন? যে এগ্রিমেন্টের ভিত্তিতে
ত্রিপুরা মথা গঠিত হয়েছিল, সেটা কুল কিনারাও ওইখানে নেই, সবকিছু ভার্বেলেই চলছিল। আচ্ছা, মানে লিখিত আকারে কিছু নেই, কিছুই ছিল না। ইভেন তার ইলেকশন চলাকালীনও তার খোঁজ খবর নেন। তাহলে এই যে জনসমর্থন, এই প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পেছনে যে সমর্থনটা, কিসের সমর্থন ছিল? এটা কি শুধু আবেগ, শুধু আবেগতাড়িত? ওনার জনসমর্থন আছে, এটা আমরা অস্বীকার করতে পারি না, যেহেতু উনি মহারাজা। এটা আমাদেরও সব কর্নার আছে, আমার ব্যক্তিগতও আছে। কিন্তু বিং এ পলিটিক্যাল লিডার, এরকম ইতিহাসে এটাই প্রথম, এটা ব্যতিক্রমী। এরকম আমরাও রাজনীতিতে ওনার সঙ্গেও করেছি, কংগ্রেসে, বা এর আগে আমরা রিজনাল পার্টি করেছি শ্যামাবাবু তার সঙ্গে, বা আমরা তখন অল্প বয়স ছিল, কিন্তু এইভাবে কোনোদিন পার্টি রান করেন নাই। এখন এই যে লোকসভা ভোটের মুখে পাহাড়ের তিপ্রামথা ছেড়ে দলে দলে বলছে যে শাসক দলে যোগ দিচ্ছে, এটা কতটুকু ঠিক? আর তাহলে কি এবার যেমন আমরা এই যে বললাম না যে গত 27 তারিখ, এই 27 আমরা নতুন করে গঠন করলাম নভেম্বরে। এর আগেই তো কেউ যারা যে সিপিএম থেকে আসছিল সিপিএম এ ফিরে গেল, কংগ্রেস থেকে আসছিল কংগ্রেসে ফিরে গেল, আইপিএফটি থেকে আসলো আইপিএফটি চলে গেল। তো অরিজিনালি ত্রিপুরা মথার কোনো সদস্য ছিল না, কারণ ত্রিপুরা মথা তো গঠিত বিভিন্ন আঞ্চলিক দলকে ভেঙে ভেঙে, মানে যারা স্বেচ্ছায় এসেছিল, যে ত্রিপুরা মথা মহারাজার নেতৃত্বে মেনে নিয়েছেন, শিরোধার্য হয়েছেন যে ওনার নেতৃত্বে আমাদের বিশ্বাস আছে, তারা গ্র্যাজুয়ালি চলে গেছে। এটা এরকম খবর আমাদের কাছে আছে। এখন জানি না এখন শাসক দলের সঙ্গে, শাসক দল হওয়ার পরে উনি কি করতে পারবেন, কতটুকু, এটা তাদের দলের ব্যাপারে তো আমি বলতে পারবো না। দীনেশবাবু, পূর্ব ত্রিপুরার আসন নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। পশ্চিম ত্রিপুরায় তো বিজেপিও প্রার্থী দিয়ে দিয়েছে এবং কংগ্রেস থেকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখন বলা হচ্ছে যে বিজেপি প্রার্থী হবে না, অথচ পদ্ম চিহ্নে মথার প্রার্থী হতে পারে, এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বড় বোন কৃতি সিং দেববর্মনেরও প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। তো কি মনে করছেন, জয় কতটা নিশ্চিত হতে পারে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে টিএসপির ভাইস প্রেসিডেন্ট, আজকে বিজেপি বা ত্রিপুরা মথা নিয়ে কোনো বলাটা আমার ঠিক হবে না। টিএসপি কি লড়াই থাকবে? এবং না, এটা আলাদা ব্যাপার। তাদের প্রার্থী কে হবে, জিতবে কিনা, এটা দয়া করে আমাকে জিজ্ঞেস না করলেই ভালো হয়। ত্রিপুরাল্যান্ডের দাবির কথা বলছিলেন, আমরা বরাবর দেখে এসেছি ত্রিপুরা রাজ্যে, এবং আপনিও আজ কিছুটা সেই অর্থেই বললেন যে একটা সময় স্বাধীন ত্রিপুরা, তারপর ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এমনকি এই চুক্তি মার্চের 2 তারিখ স্বাক্ষরিত হয়েছে, যে চুক্তি নিয়ে আজ আমরা আলোচনা করছিলাম। 4 মার্চ আইপিএফটির প্রতিষ্ঠা দিবসের দিন কিন্তু আবার আমরা দেখেছি ত্রিপুরাল্যান্ড, গায়ে ত্রিপুরাল্যান্ড লিখে গন্ডা ছড়ায় বা গন্ডা তুইসায়, সেখানে আইপিএফটি সমর্থকরা মিছিল করেছে। এখন একটা প্রশ্ন সবসময় জাগে, অনেকাংশেরই মানুষ, রাজ্যের বুদ্ধিজীবী মহল এই জিনিসটা জানতে চেষ্টা করে, যে ত্রিপুরাল্যান্ড বা আলাদা ত্রিপুরাকে ভাগ না করে কি জনজাতিদের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়? এই যে এতগুলো প্রকল্প, কে বলছে ভাগ? এটা ভাগ বলা যায় না তো। এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। আচ্ছা, এটা কি আমরা কি এটা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার জন্য তো বলছি না, আমরা বাংলাদেশের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার তো বলছি না। উইদিন দি কনস্টিটিউশনাল ফ্রেম, এটা সংবিধানে বা কনস্টিটিউশনে আছে বলেই আমরা দাবিটা করছি। আজকে এডিসির কাছে যদি অধিক ক্ষমতা বা কিছু থাকতো, বা
মোর পাওয়ার এই যে তার এই অর্থের বরাদ্দ বা ডাইরেক্ট ফান্ডিং বলেন বা এডিসি এরিয়ার সোর্স অফ ইনকামের জন্য আলাদা একটা ট্যাক্স বা কোনো কিছু, এটা ডেভেলপমেন্টের জন্য। আজকে হয়তো এই প্রশ্নটা রেইজ হতো না। আচ্ছা, কিন্তু আমরা এইটুকু জানি এখানে 6 শিডিউল পাওয়ার আগে অনেক প্রচার হয়েছিল ত্রিপুরায়, দাঙ্গা হবে, ত্রিপুরায় দ্বিবিভক্ত, এডিসির দাবিটা একটা সাম্প্রদায়িক দাবি। এখন এডিসি এরিয়াতে কি উপজাতিটা কি এখনো কোনো সংশয় বা ভয় ভীতি কোনো এরকম আশঙ্কা বোধ করেন? আমার ডেভেলপমেন্টের জন্য, আমার অস্তিত্ব রক্ষার জন্য এখানে আপনার ভয় হওয়ার কথা না তো। না, অস্তিত্ব রক্ষার জন্য তো এখানে আলাদা একটা রাজ্য বা ত্রিপুরা না ল্যান্ড। না, আলাদা রাজ্য মানে কি? আলাদা আমরা ভারতবর্ষ থেকে সেপারেট হয়ে যাওয়ার কথা বলি না তো। না না, ভারতবর্ষ থেকে সেপারেট না, ত্রিপুরাকে ভাগ করার কথা আমি না। বলছি। ত্রিপুরাতে ভাগ হলে আপনার ক্ষতিটা কি? না না, ত্রিপুরাকে ভাগ না করে কি সেটা সম্ভব নয়? না না, অ্যাডমিনিস্ট্রেশনটা যদি আপনার আলাদা হয়, না, আপনার ভয় কি? ভয়ের এখানে ভয়ের বিষয় নয়, ওটা হচ্ছে ত্রিপুরা রাজ্য ছোট্ট একটা রাজ্য। এই ছোট্ট রাজ্যে এখানে পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে রয়েছে। এই ছোট্ট রাজ্যেতে আমরা বঞ্চিত কেন? মাত্র আমরা কত আছি উপজাতিটা? 14 লক্ষ। আমি 14 লক্ষ যদি আজকে আমার উপজাতি শিক্ষিত বেকার কতজন গ্রাজুয়েট, আজকে আমরা বঞ্চিত কেন? না না, শুধু কি উপজাতিরাই শিক্ষিত বেকার রয়েছে? না না না, আমাদের রিজার্ভেশন যদি ফুলফিল হতো 30% ফ্রম দ্য ভেরি বিগিনিং, বা লেফট ফ্রন্ট করতো, বা লেফট ফ্রন্ট যাওয়ার পরে আজকে বিজেপি করতো, আজকে এটা উত্থাপিত হয় না? আমাদের আলাদা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমাদের দাবি উত্থাপিত হয় না? না দীনেশ বাবু, এই যে দেশ জুড়ে এত প্রকল্প হচ্ছে, এই যে জনজাতিদের প্রকল্প কোথায়? আপনি ইমপ্লিমেন্ট কোথায় বললেন? কই করলেন? ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। কোথায় করেন দেখেন না, দেখেন না। আপনি কয়জন আমার এসটি বি ক্লাসের ক্যাটাগরির কন্ট্রাক্টর দেখাবেন? কয়জন ব্যবসায়ী দেখাবেন? আপনি কয়জন ভালো একজন অফিসার দেখাবেন? কোথায় আছে? যারা এস্টাবলিশ ফ্যামিলি আমাদের, বা প্রিভিয়াস যারা শিক্ষিত হয়েছে কিছু, বা এমপ্লয় হয়েছেন, অর্থনৈতিক কিছুটা সামর্থ্য আছে, তারা হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কিছু শিক্ষিত করেছে, বা তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। সেই সমতলে তো একই চিত্র। সমতলে শহরের চিত্রটা দেখলে একরকম, গ্রামের চিত্র দেখলে একরকম। তো সেখানে তো অনুন্নত তো সমতলে। এই যে এখানে ল্যান্ড রাইট বলছেন, যে ল্যান্ড রাইটে এই ল্যান্ড রাইট আপনি এই ভূমি ফেরতের আইন কবেই ঘোষণা হয়ে গেছে, কবে আছে? এটা অলরেডি আছে ত্রিপুরার আইনে, ইমপ্লিমেন্ট হয়েছে। কয়জন জমি ফেরত পেয়েছে? তাহলে এই রাইটের কথাই কি বলা হচ্ছে এই চুক্তির মধ্যে? এখানে ল্যান্ড রাইট, আরে তার একটা স্পেসিফিক আছে তো রাইট। আপনার কি নাই ল্যান্ড রাইট? না মানে আপনিও তো নাগরিক, আপনারও তো আছে রাইট। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কত হচ্ছে দিনেশ বাবু? এখন এটা মহারাজা কি বুঝাতে চেয়েছেন এটা মহারাজাই জানেন। এখন সেটাই ঘুরে ফিরে আসি, চুক্তির কথাতে আসতে হয় বারবার আমাদের। আজকে যে আলোচ্য বিষয়, এই যে চুক্তিতে যে রাইটস গুলোর কথা বলা হয়েছে, এখানে পলিটিক্যাল রাইটস, ল্যান্ড রাইটস, ইকোনমিক্যাল রাইটস এর কথা বা কিছু, এখন কি তাহলে এটা নিয়ে যে কমিটি গঠন করা হবে এবং কমিটি ঠিক করবে যে কি ধরনের ল্যান্ড রাইটস দেওয়া হবে, কি ধরনের পলিটিক্যাল রাইটস দেওয়া হবে, এটাই কি আগামী দিনে হতে পারে বলে মনে হয়? না, আমাদের ধারণা, টিএসপির ধারণা মোটেই না, এটা বাউটা। কারণ আমরা বাউটাই দেখেছি অতীতে, ওই ইয়েতে সাপেক্ষে বললাম। ওকে, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, সময় ফুরিয়ে গেছে। আচ্ছা, আপনাদের দল ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, টিএসপি, অনেক নেতৃত্বরাই একসময় মাথায় ছিলেন, এখন আবার একটা দূরত্ব বেড়ে যাচ্ছে। মানুষ আপনাদের কতটা কাছে টেনে নেবে এবং আপনাদের কি পরিকল্পনা রয়েছে লোকসভা নির্বাচনকে ঘিরে? লোকসভা নির্বাচনে আপনাদের মিডিয়ার এই চ্যানেলের মাধ্যমে আমরা আপামর জনগণ, ত্রিপুরাবাসী এবং পাশাপাশি জেনারেলবাসী যারাই আছেন, সবার কাছে আমাদের একটা বিনীত আবেদন থাকবে যে মহারাজা যে প্রতিশ্রুতি নিয়ে এই তীব্রমথা গঠন করেছেন, ওনার অসমাপ্ত কাজগুলি টিএসপি বদ্ধপরিকর। আমরা আন্দোলন করব, ডেমোক্রেটিক ওয়েতেই করব,
শান্তি সম্প্রীতি বজায় রেখেই করব এবং আমাদের প্রতি যাদের সব কণার আছে, যে দলেই হোক, কেন্দ্রে বা রাজ্যে যেই ক্ষমতায় থাকুক, আমাদের প্রতি কোনো আস্থা যদি দেন, আমরা আমাদের পার্টি দল বসে আমরা ঠিক করব আসন্ন লোকসভা নির্বাচনে কার পক্ষে ভোট দেওয়া যায় বা আমাদের দলের তরফ থেকে কোনো প্রার্থী দেওয়া যায় কিনা, এটা দলেই সিদ্ধান্ত করবে। ওকে, এটা দলের সিদ্ধান্ত এবং নিশ্চয়ই সেটা আমরা পরে জানবো। আর যেতে যেতে কি মনে হয় যে লোকসভা নির্বাচনে জনজাতিরা কোন দিকে? এখন তো অ্যাকচুয়ালি তো দেখা যাচ্ছে জনজাতি বলুন, জেনারেল জনগোষ্ঠী বলুন, ন্যাশনাল বৃহত্তর স্বার্থে ন্যাশনাল মিডিয়াগুলোও দেখেন বা সোশ্যাল মিডিয়া আজকাল দিনে তো সবটি কাছে আছে, যে সরকার মানুষের জন্য কাজ করেন তারাই ক্ষমতায় ফিরে আসেন। তো বর্তমান ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রে এবং রাজ্যে, তারা যদি আশ্বস্ত করতে পারেন বর্তমান রাজ্যের আপামর জনগণকে যে হ্যাঁ রিয়েলি আপনি বেকার সমস্যার সমাধান করেছেন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছেন, চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছেন, বা কর্মসংস্থান দিতে পেরেছেন, বা মানুষের মৌলিক অধিকার, ডেমোক্রেটিক রাইট, এইগুলা যদি, ডেমোক্রেসিটা যদি, আমরা তো ওইটাই বিশ্বাস করি সংবিধানকেই, এবং ধর্মীয় নিরপেক্ষ যদি বজায় রাখতে পারেন, নিশ্চয়ই ওই দলই ক্ষমতায় আসবেন। অসংখ্য ধন্যবাদ দীনেশবাবু আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, ত্রিপাক্ষিক চুক্তি থেকে শুরু করে তিপ্রামথার মন্ত্রিসভায় যোগদান, সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা এখন অনেক বিষয় নিয়ে। তবে নজর সবার পূর্বের দিকে, পূর্ব দিকে কেমন সূর্যোদয় হয় সেদিকে তাকিয়ে আছে গোটা রাজ্য। তবে তার আগে শাসক ও বিরোধীদের প্রার্থী করা হয়নি এখনো পূর্বের আসনে, তা নিয়ে চলছে জোর জল্পনা। কে হতে পারে প্রার্থী, কোন চিহ্নে প্রার্থী হতে পারে। আমরা নজর রাখছি সব দিকে, তাই আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।